অবশেষে বাংলাদেশের সরকারের চোখ খুলেছে। This is the beginning of a new age. I can tell you that because স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে বাংলাদেশকে ডিফেন্ড করার মতো একটি লাঠিও বানায় নাই বাংলাদেশের কোন সরকার। এবং যে কারণে ভারতের অন্যতম স্ট্র্যাটেজি হলো ডিফেন্সে বাংলাদেশকে কখনো উঠতে দেওয়া যাবে না, যে জায়গাতে মানে যে বইভীতি দেখাবে। এবং এই যে বইভীতির সংস্কৃতি ভারত বাংলাদেশকে দেখেন, একটা দেশ কতটা মানে মানসিকভাবে ছোট লোক হলে এবং ডিসকাস্টিং হলে বাংলাদেশকে ভয় দেখায়। মনে নাই আপনার ব্যালিস্টিক মিসাইলস মানে কিছুদিন আগে উৎক্ষেপণ করেছিল ভারত বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, মনে আছে শুধুমাত্র। এবং দেখেন আপনি $235 বিলিয়ন যে দেশ পাচার করে সেই দেশকে ভয় দেখায় ভারত। এবং আমরা বছর পর বছর ধরে বলে আসছি যে বাংলাদেশের অন দ্য বেসিস অফ দি থ্রেট অ্যান্ড অপরচুনিটি গ্রাফ ওয়েন উই অ্যাসেস লাইক দেন আমাদের এই আপনার আমরা দেখি যেটা প্রোডাক্টের। সো আমরা যদি সেখানে বিবেচনা করি বাংলাদেশের জন্য থ্রেটস, নট এ সিঙ্গল নেশন or country posing any threat to Bangladesh except one country, and আপনারা জানেন সেই দেশটাকে। বাংলাদেশের জন্য কোন পৃথিবীর কোনো দুশ্মন নাই বাংলাদেশের জন্য। আমরা স্ট্র্যাটেজিক্যালি যদি শুধুমাত্র ব্রেইন নিয়ে আমরা মানে চলতে পারি, বাংলাদেশের কোনো দুশ্মন নাই, কোনো কিছুই নাই বাংলাদেশের। একটা দেশ রক্ত, ওই যে বললাম না যে এই যে বলে যে আপনি যদি মানে ওই যে একটা কথা যে কলিজা মানে মানে বোনা খাওয়ানোর পরে বলে যে মানে কি একটা গান আছে না, আপনি ভারতকে কলিজা দিয়ে যদি আপনি খাওয়ান তারপর তারা বলবে যে এ দেশ আমাদের বন্ধু হতে পারে না, এরা মানে বাঙ্গু, এদেরকে আমরা মানে শত্রু হিসাবে নিতেই হবে। কেননা বাংলাদেশের পিছিয়ে পড়া রাজনৈতিক কেউ সৃষ্টি করে রাখা, দেশকে দাবিয়ে রাখা ভারতের ন্যাশনাল স্ট্র্যাটেজি, সিকিউরিটি, সেফটি এবং তাদের ডেভেলপমেন্টের অন্যতম পলিসি বাংলাদেশ। হাউ ইট হ্যাপেন্ড, এটা তো সবচেয়ে বড় স্ট্রেঞ্জ মানে এই ঘটনাটা যে কিভাবে বাংলাদেশ তাদের ন্যাশনাল পলিসিতে বাংলাদেশকে আটকে রেখে মানে দাবিয়ে রেখে ন্যাশনাল পলিসি বাস্তবায়ন করতে হবে। হাউ ইজ দ্যাট পসিবল, কিভাবে বাংলাদেশ ওই জায়গায় গেল? এটার অন্যতম একটা কারণ হলো বাংলাদেশের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া 80% পলিটিশিয়ানস, অর্থাৎ চিকেন ব্রেইন মানে তো বুঝেন কম ব্রেইন, মগজ নিয়ে চুপচুপ মানে মগজ নিয়ে জন্ম নেওয়া এবং ইন্টালেকচুয়াল পলিটিশিয়ানস এবং লেখাপড়া জানা রাজনৈতিক মানে ব্যক্তিবর্গের অভাবের কারণে আমাদের দেশে এই সমস্যাটা হয়েছে। যদিও দু একজন ব্যক্তি উঠেছিলেন তারা চরম দেশপ্রেম এবং মানে স্ট্র্যাটেজি নিয়ে, বা তারা তাদেরকে বাঁচতে দেয় নাই মানে কাউকে। সো এই সুযোগে এবং দেখেন বাংলাদেশ ভারতের অন্যতম স্ট্র্যাটেজি হলো বাংলাদেশে অপদার্থ রাজনীতিবিদদের দিয়ে দেশ শাসন করা এবং করাপ্টেড রাজনীতিবিদদের দিয়ে দেশ শাসন করা। তাহলে কি দাঁড়াবে? তারা এটাকে কন্ট্রোল করতে পারবে এবং তাদের কন্ট্রোলিং পাওয়ার থাকতেই হবে। ভারত যুদ্ধ ঘোষণা করবে এবং ভারত এটা তো নির্বাচনের আগে সুস্পষ্টভাবে ওপেনলি তারা বলতো যদি আক্রমণ করতে হবে, জামাতকে আসতে দেওয়া যাবে না, মানে এটা তাদের পলিসি ছিল। নাও ওয়াই জামাতকে আসতে দেওয়া যাবে না? জামাত যদি যুদ্ধ অপরাধী থেকেই থাকে, জামাত যদি রাজাকারী থেকে থাকে, এটা আমাদের সমস্যা, আমরা দেখবো, বাংলাদেশের মানুষ দেখবে। ভারতের এখানে কি প্রশ্ন হলো যে তারা চায় না কেউ যদি এমনভাবে বাংলাদেশকে ডিফেন্ড, তারা বিশ্বাস করে না এই দলটাকে, তারা মনে করে এই দলের কোনো মানুষ তাদের পকেটে নাই। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর মানে ইন্ডিয়া জামাতের ক্ষেত্রে। এবং তারা মনে করে যে জামাত যদি চলে আসে এদেরকে কেনা যাবে না, এরা টাকা পয়সা খায় না, চুরি মানে চামারি করে না, তো এরা যদি ক্ষমতা আসে সবচেয়ে বড় সমস্যা দাঁড়াবে আমাদেরকে। আমরা বাংলাদেশকে যে ন্যাশনাল স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি আমাদের নিজেদের জন্য, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না, কনসিকুয়েন্টলি এই দল আসতে পারবে না। জামাতের কি এই ক্ষেত্রে জামাতের কি দোষ নাই? অফকোর্স দোষ আছে, আমরা এটা পরে বলবো, আলোচনা করবো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা জানেন যে বছর পর বছর ধরে আমরা এটা আলোচনা করে আসছি বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও একটা লাঠি নাই দেশকে রক্ষা করার জন্য, লাঠিও বানায় না এরা। সরি টু সে দ্যাট, এমন জঘন্যতম সরকার আপনাদের ছিল, আপনার সন্তানকে দুশ্মনের হাত থেকে রক্ষা করার জন্য একটা লাঠিও বানায় নাই। অথচ এদের জন্য আপনারা মানে এখনো দেখলাম কি মানে বুকা এবং কতটা দুর্ভাগ্যবান এই জাতি আমরা। এদের জন্য এখনো মাথায় নাকি কাপড় দিয়ে, আজকে দেখলাম মানে মাথায় মানে মানে কাপড়ের কাপড় পরে মিছিল করতেছে তারা যুবলীগ। আপনি কল্পনা করেন, এগুলো তো ন্যাশনাল স্ট্র্যাটেজি, তাদেরকে রাখতেই হবে এগুলা। সো অবশেষে এত বছর ধরে আমরা এগুলো বলে আসছি, বাংলাদেশ বন্ধুত্বের খাতির দিয়ে ভারতের আগ্রাসন থেকে জীবনে আপনি রক্ষা পাবেন না। যদি কখনো ডিফেন্স ঠিক করে ক্যাপাসিটি বিল্ডিং করে দাঁড়াতে পারেন, ভারত আপনাকে থ্রেট মনে করে যে 10টা মারলেও 3টা বাংলাদেশ মারবে, এই যদি রেডি করতে পারেন তাহলে আপনি দেশ টিকাতে পারবেন না, দেশ টিকাতে পারবেন না। বিকজ তারা ন্যাশনাল পলিসিতে নিয়ে গেছে বাংলাদেশকে এভাবে রাখতে হবে, এটা নাকি
তাদের সেভেন সিস্টার্সে কন্ট্রোলে রাখার অন্যতম মানে উপায় কি? বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দরিদ্র দেশ হিসাবে মানে মানে প্রতিষ্ঠা করে রাখতে হবে। তাহলে যদি না হয় তাহলে তারা মনে করবে ছোট্ট বাংলাদেশ স্বাধীন হয়ে আজকে কোথায় মালয়েশিয়া থেকে মানে উপরে উঠে গেছে, আমরা নিশ্চয়ই পারবো সেভেন সিস্টার্সের ওই যে আপনার যে কি বলে এটাকে, এই যে নাগাল্যান্ড টাগাল্যান্ড মণিপুর তারপরে আপনার যারা আছে তারা নাকি এই আসাম যারা আছে তারা নাকি এটা ভাববে, এটারও তাদের স্ট্র্যাটেজি। যে কারণে আমাদেরকে কখনোই, বিশেষ করে আমাদেরকে 100 বছরের জন্য পিছনে মানে নিয়ে গেছেন শেখ হাসিনা। ওয়াই? এখন আপনারা জানেন, অনেকে বলবেন যে ওই যে আমি দেখি মাঝে মাঝে কিছু ইউটিউবার আছে গিয়ে একটা প্রজেক্টের সামনে দাঁড়ায় বলে কি যে এই দেখেন শেখ হাসিনা এটা করে গেছিল বলে আজকে। আমি জানি ইউটিউবার মানেই তো সবাই আর মানে লেখাপড়া করা মানুষ না। তারা মনে করে যে মানে আপনার এই যে প্রতিষ্ঠান করে গেছেন এর জন্য তাকে সারা জীবন থাকতে হবে, মানে তার এটা করতে হবে। বাংলাদেশের হয় নাই একটা আচ্ছা। সো সাস্টেইনেবল কোনো ডেভেলপমেন্ট বাংলাদেশের বিগত মানে 54 বছরে হয় নাই। আমি আবারও বলি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ছাড়া বাংলাদেশ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। এর ভিতরে সুশাসনের ব্যাপারটা নাম্বার 1, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, এখন সবচেয়ে গুড নিউজ দেই এত মানে বক্তব্য মানে পরে। সো দিস ইজ এ গ্রেট নিউজ। প্রথমে ধন্যবাদ দেই ইন্টারিম গভর্নমেন্টকে, ধন্যবাদ দিতে হবে আমাদেরকে, বিকজ আমরা বছর পর বছর এই কথাগুলো বলে আসছি, বছরের পর বছর সবাই মিলে। এবং ইন্টারিম গভর্নমেন্ট এটা রিয়েলাইজ করেছেন। তারা চীনের সাথে সামরিক মানে চুক্তিতে গেছিলেন, পাকিস্তানের সাথে গেছেন, তারা তুরস্কের সাথে গেছেন, এবং এই 3টা দেশের সাথে যাওয়ার পরেই মানে ডক্টর ইউনূসের মানে যে সরকারের প্রতি ভারত তারা একদম মানে আদা জলকে তারা মাঠে নেমেছিল যে সর্বনাশ, ডিফেন্সে বাংলাদেশকে এগিয়ে যেতে দেওয়া যাবে না, আমরা একটা স্বাধীন দেশ। তারা মনে করে আমাদের একটা লাঠিও থাকতে পারবে না আমাদের করে, জঙ্গিবাদ মৌলবাদ দিয়ে এত বছর দেশটাকে শাসন করে। মানে একটা জিনিস কি, বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য, গতকালকে একজন ব্যক্তি বলেছিলেন সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের প্রতিবেশী ভারত। আপনি এটা কি এক্সাজুরেট? আপনি কি মনে করেন বিকজ আমি এমরান মাসুম সম্ভবত ভারতকে অপছন্দ করি, আই ডু নট ডিসলাইক ইন্ডিয়া, নো, ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিসি। এবং আপনি দেখেন তারা কি করেছে আমাদের, এই যে আমরা যদি ভারত যদি আমাদের প্রতিবেশী না থাকতো, এত দুর্নীতিগ্রস্ত আমাদের রাজনীতি হতো না, এত বঙ্গুর অবস্থা আমাদেরকে পড়তো না, বিকজ তারা এটা করে রাখে বিকজ তাদের ন্যাশনাল স্বার্থের কারণে। আর আমাদের স্বার্থের কারণে দেখেন দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন অলমোস্ট এভরিওয়্যার। আপনি দেখেন না, আমেরিকাতে বলেন, ব্রিটেনে বলেন, আপনি পৃথিবীর সব দেশে বলেন, কোথায় হচ্ছে না রাইজ অফ ন্যাশনালিজম? একটা ক্ষেত্রে পৃথিবীতে মানে বিরল একটা দেশ, দুর্ভাগ্যমান একটা দেশ, সেটা কি বাংলাদেশ। অন্য দেশের ন্যাশনালিজম প্রতিষ্ঠা করে নিজের খেয়ে নিজের সবকিছু ধ্বংস করে, তার নাম হচ্ছে বাংলাদেশের গর্দব অপদার্থ দেশদ্রোহীরা। আপনি দেখেন না পশ্চিমবঙ্গে মানে মমতা ব্যানার্জির যে দল তৃণমূল পার্টি বা হোয়াট এভার, আর পশ্চিমবঙ্গে জীবনে ক্ষমতায় যেতে পারবে না, বিকজ পশ্চিমবঙ্গে হিন্দু ন্যাশনালিজমের যথেষ্ট পরিমাণ রাইজ হয়েছে। তারা মনে করেন তারা যে এই যে উগ্র হিন্দুত্ববাদ দ্বারাই তারা শোষিত হবেন, এবং এটাই তাদের সবচেয়ে বড় চাওয়া, এবং সেটা হয়েছে। মমতার যে পার্টি আছেন আর জীবনে এখানে দাঁড়াতে পারবেন না, ইটস ওভার। অথচ দেখেন বাংলাদেশে এদের মানে বিরুদ্ধে কথা বললে আপনার 14 বিষয় তারা উদ্ধার করে দেয়, এবং এদের জন্য জীবন দিতে প্রস্তুত। কি দুর্ভাগ্য আমাদের। এবং এই যে আমাদের কি ভাই বলেছিলেন সেদিন, নামটা বলে গেলাম, আমার পরিচিত একজন, যে আপনি দেশটাকে ঠিক করতে গেলে প্রথমেই বাংলাদেশি ভারতীয় দালাল যত আছে সবটাকে আগে আপনাকে সাইজ করতে হবে, এর আগে আপনি বাংলাদেশ ঠিক করতে পারবেন না। এবং যারা এখন আছেন বি কেয়ারফুল, ভারতের দালালি করবেন না, আপনাদেরকে সারা হবে না, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি আমি। ভারতীয় গভর্নমেন্টে দালালি করবেন, আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। আমরা দেখতেছি, আমি তো নিজে দেখতেছি এখন, আই এম সাইলেন্ট রাইট নাও, ভেরি পলাইট, আই এম ওয়াচিং এভরিথিং। আমার আছে জানা আছে, আমরা একটাবার মুভ করব। আমরা যদি দেখি মানে একদম উপায় নাই, আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগতভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের মানে বিরুদ্ধে কথাবার্তা বলে, এবং এসে মানে যে যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনি সুশাসন নিশ্চিত করতে হবে, ভারতের সাথে যুদ্ধ নয়, ভারতের সাথে ফেয়ার শেয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, এর বিকল্প বাংলাদেশে নেই। এবং আমি আবার বলছি, আমি রিসার্চ করে দেখেছি ভারতের, আমি মানে যেহেতু ফরেন পলিসি নিয়ে আমি সারাদিন লেগে থাকি, আমি আবার বলছি ভারত বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত বন্ধু হিসেবে নেবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। দিস ইজ এ ন্যাশনাল পলিসি। বাংলাদেশকে দাবিয়ে রাখতে হবে, নাহলে তাদের সেভেন সিস্টার তারা হাতছাড়া হয়ে যায়, আর আমরা মুসলিম, এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা যে আমরা মুসলিম এবং ভারতের প্রতিবেশী আমরা। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। পাকিস্তানের সাথে পারে না, চীনের সাথে পারে না, চীন তো এখন কোথায় যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না, কোন জায়গায় যাচ্ছে, ভারত পড়ে আছে। এবং এই পলিসির কারণে আজকে দেখেন আপনি পৃথিবীর এমন একটা দেশ দেখাইতে পারবেন আপনারা, এমন একটা দেশ দেখান $18 বিলিয়ন যে মানে পণ্য রপ্তানি করে, সেই দেশের সবকিছুতে তারা ধ্বংস করে, সেই দেশের সবকিছুর বিরুদ্ধে অবস্থান নেয়। এই যে এখন ডক্টর খলিলুর রহমান সাহেবের নির্বাচনে ভারত কি ভোট দিয়েছে, যদি আপনি বিশ্বাস করেন, আপনি ধরে নেবেন আপনি প্রাণী যারা মানে জন্মগ্রহণ করেছেন, যদি বিশ্বাস করেন ডক্টর খলিলকে ভারত ভোট দিয়েছে, যদি বিশ্বাস করেন আপনি ধরে নিন আপনি মানুষ আপনাকে জন্ম দেন নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে দেবে না। এবং এই যে আমি বলছিলাম মানে প্রথমেই যে
আপনি যদি কখনো ভারত যে বাংলাদেশের নাম্বার ওয়ান মানে আপনার মানে আমি যদি বলি হস্টেল কান্ট্রি, আনফর্চুনেটলি তারা আমাদের এটা যদি আপনি মানে বুঝতে ব্যর্থ হন, রাষ্ট্র নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। এটা আমি বলেছি এবং আবার বলছি, আপনি যদি বুঝেন যে ভারত ইজ দ্য রিয়েল প্রবলেম or trouble maker for Bangladesh progress and security safety, আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। ইভেন আপনি 50% এফোর্ট যদি দেন, দেশকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তখন কি, তখন তাদের ষড়যন্ত্রগুলা মোকাবেলা করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত, এবং আপনার গভর্নমেন্ট এবং আপনার যে মানে বিভিন্ন ফোর্সেস আছে এবং আপনার যে গভর্নমেন্টস যে স্ট্রাকচার আছে সেটাকে আপনি প্রস্তুত করতে পারবেন। আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এটাই হয়েছে। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় এখন আজকে যে চুক্তি হয়েছে, সবচেয়ে গ্রেট নিউজ হলো 6টি কমব্যাট রেডি T-19 হেলিকপ্টার কিনছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে, আমি আপনাকে বলি। এবং ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে স্থাপনের জন্য তুরস্কের সাথে MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে আজকে। লেডিস এন্ড জেন্টলম্যান, টেক এ লুক এট দ্যাট। আপনারা কি একটা সত্য কথা জানেন? তুরস্ক নাম্বার 1 শত্রু এখন ভারতের। ওয়াই? আপনারা কি বলতে পারবেন কেন? আমাকে দু একজন কমেন্ট করে জানান। ইন দ্য মিন টাইম আমি আসছি আমার পয়েন্টে। তুরস্ক কিভাবে ভারতের অন্যতম টার্গেটে এখন পরিণত হলো আপনি কি জানেন? আরো একটা দেশের টার্গেটে আছে, বাট আমি আমাদের কথাই বলি, এই জায়গাতে থাকি আমরা। ভারতের অন্যতম টার্গেটে পরিণত হলো তুরস্ক কিভাবে বলেন? একটা উদাহরণ দেন কেউ, কেন মনে করেন আপনি? আপনার আমাকে একটু আপনারা লিখে জানান যে মানে তুরস্ক এবং প্যাক্ট উইথ সাউদি অ্যান্ড পাকিস্তান। আচ্ছা, গেল একটা। Not only Saudi and Pakistan, number one cause, they're helping Bangladesh. Number one cause. এবং এই তুরস্কের বিরুদ্ধে সরাসরি স্টেটমেন্ট দিয়েছে অমিত শাহ, সরাসরি স্টেটমেন্ট দিয়েছে ভারতীয় গভর্নমেন্ট তুরস্ককে নিয়ে, রাইট? আপনি কল্পনা করতে পারবেন না, তারা দেখতেছে যে তুরস্কের সাথে বাংলাদেশ যে ধরনের ড্রোন ফ্যাক্টরি, মানে এখন তো বর্তমানে যুদ্ধ তো আপনি এই যে ইউক্রেনের ব্যাপারে দেখেন, আপনি ইউক্রেন রাশিয়ার মতো দেশের সাথে বা রাশিয়া এখনো টিকে আছে। ওয়াই? শুধুমাত্র এই যে ড্রোনের যে মানে মানে আপনারা যে মানে যারা উদ্ভাবন করেছে এবং মানে এই যে ড্রোনটার যে এনহ্যান্সমেন্ট করেছে এবং ক্যাপাসিটি বিল্ডিং করেছে, এই ড্রোনের কারণে যুদ্ধে ঠিক আছে এখন পর্যন্ত ইউক্রেন, এখন পর্যন্ত। আর তো ঠিক কথা না মানে রাশিয়ার মতো দেশের সাথে। আপনি মানে এই যে প্রযুক্তি, এখন পৃথিবী বিখ্যাত ড্রোন ফ্যাক্টরি, ড্রোন কার এখন? তুরস্কের, এবং সেখানে আছে ইরান, রাইট? এই পৃথিবী বিখ্যাত ড্রোন ইরান, এবং ইরান বাংলাদেশকে ড্রোন দিয়ে দিবে। এটা ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এই জন্য এক থেকে তুরস্ককে টার্গেট করে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে দিয়েছে ভারত। নাম্বার ওয়ান কজ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছে তুরস্ক। এবং এই যে দিস অপরচুনিটি ওপেনড আপ বাই দ্য লাস্ট প্রিভিয়াস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, উই টোল্ড দেম, we've been talking about for a long time. So অবশেষে তারা করেছেন, আর অনেকগুলো আছে। এই সরকার কতটুকু করবেন আমরা জানি না, তবে সরকার যেন এগিয়ে যাচ্ছেন এগুলো নিয়ে, এটা নাম, এবং আমি সরকারকে ধন্যবাদ দিই। এবং এটা খুলেছেন কিন্তু মানে ইন্টারিম গভর্নমেন্টের, আমরা দেখেছি মানে আশিক চৌধুরী সহ। এবং ড্রোন ফ্যাক্টরি আমরা অনতিবিলম্বে বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি চাই। প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করলাম, কিছু কাজ করে যান, ইতিহাসে নাম থাকবে। টাকা পয়সা ক্ষমতা কোনোদিন থাকবে না চলে যাওয়ার পরে, এটা আপনি নিশ্চয়ই জানেন, রাইট? যদি দেশটাকে পরিবর্তন করে দিয়ে যেতে পারেন মানে এই সুশাসনের ক্ষেত্রে, এটাই হবে আপনার সারা জীবন মানুষের কাছে বেঁচে থাকার অন্যতম। এই যে এবং এই যে ভারতের কাছ থেকে যদি রক্ষা করার জন্য কাজ করে যান। এবং আমি মনে করি এই যে এখন ফ্যাক্টরিটা এবং এই যে 6টা হেলিকপ্টার কিনছে, তারপরে চীনের কাছ থেকে আমি পাকিস্তানের সাথে প্রায় চুক্তি মানে অ্যাবাউট টু বি কমপ্লিটেড। আমি সরকারকে অনুরোধ করবো অনতিবিলম্বে আপনারা যুক্তরাষ্ট্রকে প্রথমে অফার দিবেন, ইউএস গভর্নমেন্টকে, ইউ নো হোয়াট, উই ওয়ান্ট সাম ফাইটার জেটস, would you be able to provide us, we'll pay you whatever the price is. এটা বলার পরে তারা যদি বলে না আমরা করবো না, দেখেন এই কারণে বাংলাদেশের মতো দেশ স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা এগিয়ে যেতে না পারি, কোনোদিন আমরা ভারত থেকে রক্ষা করতে পারবো না। কারণ দ্যাট ইজ দে হ্যাভ এ ওয়ান জায়গাতে একটা পাওয়ার আছে ভারতের, এটা যদি আমরা সুযোগ করে না দেই, জীবনে ভারত এই সুযোগ পাবে না। এর জন্য আমি বলছি স্ট্র্যাটেজিক্যালি আমরা বাংলাদেশের এই যে আমি দেখি পররাষ্ট্রমন্ত্রী সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই যে মাঝে মাঝে দেখি উনাকে প্রশ্ন করা হয় প্যালেস্টাইন বিষয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি কি জানেন এই ভারতীয় দালালগুলা বাংলাদেশে বসে আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেওয়ার জন্য? ওয়াই? সো দ্যাট ভারত আপনার স্টেটমেন্টটাকে মার্কিন বা যে একটা ডিপ স্টেট আছে আমেরিকাতে, যেটা ইসরায়েল লবি, এটার মানে বিরুদ্ধে এদেরকে দিয়ে আপনার বিরুদ্ধে কাজ করাতে পারে। ডু ইউ নো দ্যাট? আই নো দিস, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট এভরি সিঙ্গেল ওয়ান। ডু নট ডু দ্যাট। এই Palestine and Iran issue is not our issue. And having said that, yes, you can talk about it, but এটা আমি বারবার বলছি, আমি 3 বছর ধরে বলে আসছি, এটার সমাধান কার হাতে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস গভর্নমেন্ট এবং মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ। পৃথিবীর কারো কাছে
এই বিষয়ে কোনো ধরনের সমাধান নাই, চাইলে আপনি কিছু করতে পারবেন না, বরং দুশ্মনে মানে পরিণত হবেন। আর আমাদেরকে ভারত সুবিধা নিতে পারে, কোনো কাজই করা যাবে না, প্রয়োজনে বাদ দিতে হবে চিরদিনের জন্য এটা। কারণ ভারত কোনো ইনফ্লুয়েন্স নাই, ভারত কোনো সুপার পাওয়ার না, ভারতের পৃথিবীতে কোনো রাষ্ট্রের প্রতি রাষ্ট্রে ভারতের দাদাগিরি চলে না, কোনো রাষ্ট্রে ভারতের কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই। আপনি বলেন আছে কোথায়? বাংলাদেশে। কেন আছে? বিকজ বাংলাদেশের 80% পলিটিশিয়ানসরা যে কোনভাবে হোক না কেন ভারতের পকেটে আছে। এটা একটা বিশাল বড় প্রবলেম, এটা থেকে আমরা বেরোতে পারলাম না কখনো, এবং বের করে যাচ্ছেই না এদেরকে। কেন তারা মনে করে ভারতীয় সুপার পাওয়ার? আই হ্যাভ নো আইডিয়া। আমরা বারবার বলছি, আমি বলছি, সবাই বলছি, ভারত হ্যাভ এ জিরো ইনফ্লুয়েন্স। এবং বর্তমানে যে, এবং আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো লবি ছাড়া বাংলাদেশের একটা পশম সেরার ক্ষমতা ভারতের নাই। আমি প্রতিদিন এই কথাগুলো বলি, প্রতিদিন আপনাদেরকে এই কথাগুলো বলছি। পশম সেরা ক্ষমতা নেই বাংলাদেশের, একটাই আছে, সেটা হচ্ছে একটু পানিটানি ছাড়তে পারবে। কিন্তু আমরা যদি শক্তিশালী হই, এই যে আমরা এখন উঠে আসতেছি, এখন এটা ভারতের জন্য সবচেয়ে বড় বাধা। আপনি দেখেন তো, নির্গুম রাত কেটেছে ডক্টর খলিলের নির্বাচিত হওয়া, নির্গুম রাত কেটেছে মানে ভারতীয় দাদাদের ডক্টর খলিল। অথচ সাইপ্রাসের সাথে সিরিজ অফ মিটিং করেছেন নরেন্দ্র মোদী, কাজ হয় নাই। এবং শঙ্কর সাহেব, কাজ হয় নাই। ভোট দিয়েছে ডক্টর ইউনূসকে, ডক্টর খলিলকে। কেন? যোগ্য মানুষ, উনি পরিচিত, এবং উনাকে মনে করেছেন যে হি ইজ এ লাইক অফিসার, রাইট? এই জন্য তাকে ভোট দিয়েছে। তারা আউল ফাউল লোককে তো তারা ভোট দেবে না, পলিটিক্যাল ব্যক্তিকে। একজন্য তারা ভোট দিয়েছে না। বাংলাদেশের মতো এই সময়ে, পৃথিবীর এই কঠিন মানে মানে আপনার জিও পলিটিক্সে দ্য রিশাফল, বা যেটাকে আমরা বলি যে এক ধরনের কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, এই সময় এসে বাংলাদেশের মতো প্রতিনিধি জাতিসংঘে, ইট ইজ আনবিলিভেবল, ইটস অ্যান আনবিলিভেবল অ্যাক্ট, ট্রাস্ট মি। সো আমরা পেয়েছি, এবং এটার জন্য আমরা আসলেই খুব খুশি। এবং ভারত দেখেন প্রচণ্ড খুশি, এবং ভারতীয় মিডিয়া স্তব্ধ, মানে পিন সাইলেন্ট তারা এখানে চলছে। ওয়াই? বিকজ তারা মনে করেন যে আপনার যে এটা কি হয়ে গেল, বাংলাদেশ এই জায়গাতে কিভাবে উঠে গেল। অথচ ভারত ডিপ্লোমেসি করেছে, ভিতরে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, সব করেছে, কোনো কাজই হয় নাই, রাইট? এই জন্য আমরা বলছি যে মানে বাংলাদেশ এবং ভারত শক্তের ভক্ত নরমের জম। ভারতকে যদি আপনি বন্ধু ভাবেন, বাবা রাখেন ভারতকে, একটা সাথ দেবে না বাংলাদেশকে তারা। কিন্তু যদি লাঠি গরম করতে পারেন, দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বিত এবং কাপুরুষ আর্মি যদি থাকে ভারতীয়রা, 100%। ভারতীয় আর্মি কোনো লিস্টে নাই, বড় সাইজের আকারে, মানে পৃথিবীর সবচেয়ে বড় আছে, কিন্তু শক্তিশালী আর্মি হিসাবে ভারত 10-এর ভিতরে না। পাকিস্তান নাম্বার 1, সেকেন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নাম্বার 3 চায়না। ইয়া ট্রাস্ট মি, বড় সাইজের দিকে আছে। কেননা ভারতের আর্মি তো আসলে ওইদিকে তারা আসলে কোনো মানে ইটস নট রেডি টু বি অনেস্ট উইথ ইউ। বাট ইয়েস, সাইজ আকারে এবং যদি আমি সমরাস্ত্র দিক দিয়ে গেলে তারা ঠিক আছে, তাদের নাম্বার 3-তে বা 4-এ আসে এই মুহূর্তে তারা। দ্যাটস ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এবং এটা একটা গ্রেট ডিসিশন সরকারের জন্য আমি মনে করি, এবং এর কোনো বিকল্প নাই। বাংলাদেশকে যদি আপনারা মানে ডিফেন্সে যদি উন্নত না করতে পারেন, ভারতের আগ্রাসন থেকে এই জীবনে বাঁচতে পারবেন না। যদি কখনো ভবিষ্যতে তারা মার্কিন সরকারকে, আমরা যদি ভুল করে থাকি কখনো, এবং আমেরিকা গভর্নমেন্ট আমাদের প্রতি অ্যাংরি হয়, তখনই আমাদের বিপদটা বাড়বে। আর আমেরিকান গভর্নমেন্টের কাছ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা পায় না বাংলাদেশ, মানে এই ভারত, এই জীবনে কোনোদিন ভারত বাংলাদেশের কিছু করার ক্ষমতা নেই। এই জন্য আমি বলছি, এই যে ধরেন, এই যে আমরা দেখি বাংলাদেশে কিছু দেশদ্রোহী, এই যে দেখবেন, আল্লাহ কি বলবো ভাই আপনাদেরকে, মানে এতটা মূর্খ জাতি হইতে পারে আমরা, আমাদের রাজনীতিবিদ এবং আমাদের সুশীল সমাজরা। আপনি জানেন তো, মার্কিন মানে আমেরিকার সাথে চুক্তি নিয়ে যে বড় বড় বক্তব্য দিচ্ছেন একজন, এই বক্তব্যগুলা দেওয়ায় ভারতীয় হাইকমিশন দিয়ে এটা আবার রেকর্ড করে সারে বাংলাদেশের, মানে তাদের কাছে। ট্রাস্ট মি, এদেরকে টাকা দেয় এরা, দিয়ে বাংলাদেশে মার্কিন বা পশ্চিমা বিরোধী বক্তব্য দেওয়ায়, এটা আবার রেকর্ড করে ওই দেশগুলোতে দেয়, শুধুমাত্র তাদের স্ট্র্যাটেজির কারণে। এবং এটা আমি রহমান মাসুম বুঝেছি। আমাদের রাজনীতিবিদরা এখন আমরা বলি বলে এখন তারা জানে, মানে তারা জীবনে এটা কল্পনা করে নাই। এগুলো করলে এগুলো বলা উচিত ছিল, রাইট? এবং আপনি কল্পনা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করিয়েছে সরাসরি ভারত, কিন্তু আপনি কয়দিন বিএনপির মুখ থেকে শুনেছেন যে মানে ভারত মানে শহীদ জিয়ার মানে হত্যাকাণ্ডে জড়িত? কয়দিন শুনেছেন? এবং ইট ইজ ইম্পসিবল উনার হত্যাকাণ্ডে তারা জড়িত না। কারণ এমন একজন ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে যত রাষ্ট্রপ্রধান ছিলেন, উনার মতো সৎ, উনার মতো জ্ঞানী, প্রজ্ঞাবান, এবং উনার মতো আপনার মানে কেউ ফারদিনের সাথে লাঞ্চ চাচ্ছে, মার কাছে আমি গড়ে থাকলে সে আমার কাছে আসে। আচ্ছা, এনিওয়ে, সো আমি আপনাকে বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি দেখেন কেন বাংলাদেশের ইতিহাসে উনার মতো সৎ রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি, এখন পর্যন্ত না। এবং দেশপ্রেমিক, এই দুইটা বিষয়ে
আপনি চ্যালেঞ্জ ধরতে পারবেন ওনার বিষয়ে। আমরা তো ওনাকে দেখি নাই, রাইট? উনি আমাদের জন্মের আগে উনি ওনার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরে যা শুনলাম, যা দেখলাম, আশ্চর্য ঘটনা। উনাকে কেন ভারত বাঁচতে দিবে আমার বলেন আপনি? উনাকে ভারত বাঁচতে দিবে কোন দুঃখে? মানে আপনার কি পাগল? ওনাকে রক্ষা করা যায় নাই, আপনি দেখেন। অথচ বিএনপি কিন্তু এখনো পর্যন্ত এটা কখনো বলেন নাই, মানে এটাকে জোর গলার প্রতিষ্ঠা করা উচিত ছিল বিএনপির, ভারত এখানে জড়িত। কোনো প্রমাণই তারা করেন নাই, তারা কোনো কথাই বলে নাই। ভারত যদি উনাকে হত্যা না করে, তাহলে ভারতের মতো স্টুপিড রাষ্ট্র মানে কান্ট্রি হতেই পারে না। দ্যাট এক্স্যাক্টলি দে ডিড ইট, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, দ্য গ্রেট নিউজ ইজ যে এই সরকার, এবং আমরা মনে করি যে ডিফেন্স যদি না বাড়ান, যখনই আপনি ডিফেন্স বাড়াবেন, ভারত আস্তে আস্তে বাংলাদেশের প্রতি তারা যে আগ্রাসন, যেটা কূটকৌশল ষড়যন্ত্র করে যাবে সারা জীবন। এরা মানে পিছনে নাম্বার ওয়ান মানে শয়তান, রাইট? কিন্তু সামনে এরা কোনো কিছু করতে পারবে না। আর এর ভিতরে আপনি পাকিস্তানের উত্থান আছে, চায়না আছে এখানে, এবং আপনি তিস্তা করেন, আপনি মানে পদ্মা ব্যারেজ করেন, খেলা এখানে ফাইনাল। আমি আবারও বলছি, এবং ভারতের এই কারণে ভারত আপনি দেখেন কতটা অধপতিত, মানে বাংলাদেশি টাকার এগেনস্টে ভারতের মুদ্রার চরম অধপতন হয়েছে, এবং সারা পৃথিবীতে সবচেয়ে ফলিং কারেন্সি রাইট নাও, বা ডিভ্যালুড কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি। নাও দ্য কোয়েশ্চন ইজ, আপনি জানেন তো আরও একটা মানে ব্যাড নিউজ ফর ইন্ডিয়া, মানে প্রেস ফ্রিডমে 186টা দেশের ভিতরে ভারত 151তম এই মুহূর্তে। ইমাজিন দ্যাট, প্রেস ফ্রিডমে, রাইট? দিস ইজ আনবিলিভেবল। ভারতের অধপতন কোন জায়গায়? ভারত একটা ডিক্টেটর, মানে একটা অথরিটারিয়ান রাষ্ট্র এই মুহূর্তে। এবং তারা বলে না কেন জানেন? কারণ তাদের হিন্দু ন্যাশনালিজম সারা ভারতে এমনভাবে প্রতিষ্ঠা করেছে, যারা কথা বলতো তারাও এখন ভয় পাচ্ছে। তারা তো হিন্দু সবাই। দ্যাট ইজ দ্য বটম লাইন। এখন এই ভারতীয় আগ্রাসন থেকে মানে বাঁচতে গেলে এর বিকল্প বাংলাদেশের আর কোনো কিছু নেই, এবং বাংলাদেশ তাদের ন্যাশনাল সিকিউরিটিতে বাংলাদেশকে খেয়স রাখা, কন্ট্রোল রাখা, আওয়ামী লীগকে বসানো নাম্বার ওয়ান প্রায়োরিটি। এই জায়গাতে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, যেন কখনো এরা আর সুযোগ না পায়। 10টা বছর যদি আমরা তাদের দালালদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। দ্যাটস দ্য বটম লাইন। কেননা এই সরকারের আমলে অনেক কথা বলতে পারবেন, দুর্বৃত্ত রাষ্ট্র হবে না বাংলাদেশ, এটা আপনি নির্দ্বিধায় বলতে পারি। কারণ হয় নাই অতীতে, ফেইলিওর ছিল ডেফিনেটলি। দুর্বৃত্তায়ন একটা জিনিস, করাপশন আর একটা জিনিস, মনে রাখবেন। দুর্বৃত্তায়ন যেটা শেখ হাসিনা বা ফেসিজম যেটাকে আমরা বলি, শেখ হাসিনা তো আপনি জানেন তো, এই যে গুমগর খুন, মানে আপনি কল্পনা করেন একজন মানুষ কত মানুষকে খুন করিয়েছে, দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। সেই ব্যক্তির জন্য ওকে, সো আমরা যদি এখন এটা রক্ষা করতে না পারি, বিশ্বাস করেন কি বলছে, দিস ইজ ওয়াই দি ককরোচ পার্টি। ওকে ভাই, এটা একটা মানে কমেন্ট করেছেন, আপনি জানেন ককরোচ পার্টি সেন্সেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং এমন এক সেন্সেশন তৈরি করেছে যে ভারতের এই নাম্বার ওয়ান পেইন জানেন কি, এখন নাম্বার ওয়ান পেইন এখন মানে বাংলাদেশের বাইরে, বাংলাদেশের আগেও নাম্বার ওয়ান পেইন হচ্ছে ভারতের ককরোচ পার্টি। এবং এই ককরোচ পার্টির আপনি জানেন তো, ককরোচ পার্টির আমি বলেছিলাম সেদিন, তাদের যে ম্যানিফেস্টো দিয়েছে, মানে 5 নম্বরের যে ম্যানিফেস্টোর ভিতরে গদি মিডিয়া নয়, মানে ফ্রি মিডিয়া চায় তারা, আপনি বুঝেছেন তো? এবং এটা সারা পৃথিবী এখন জানে, এরা যদি মুসলিম রাষ্ট্র হতো ভারত, সারা পৃথিবীতে এখন ভারতকে খালি ধিক্কার দিত মানুষ। কিন্তু এই যে হিন্দু রাষ্ট্র, তাদের প্রপাগান্ডার একটা সুবিধা তারা পায়, এই কারণে এখন পর্যন্ত তারা টিকে আছে। এবং ভারতের মিডিয়া সত্যিকার অর্থে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স্ট এবং ডিগ্রেডেড, মানে ডিসগ্রেসফুল মিডিয়া যদি হয়, সেটা হচ্ছে ভারতের মিডিয়া এই মুহূর্তে। এটা কোনো মিডিয়া কোনো কোয়ালিটি না, সেটা প্রমাণ করেছে এই ককরোচ পার্টি। এবং এই ককরোচ পার্টি কোন জায়গা থেকে আসছে আপনি কল্পনা করেন? ককরোচ পার্টির উত্থান এমন অবস্থা হচ্ছে এখন যে ককরোচ পার্টির জন্য এখন তাদের একটা সেল গঠন করতে হচ্ছে এদেরকে ট্যাকল করার জন্য। এবং ককরোচ পার্টির সব সুবিধা কি জানেন? তারা ইন্টারনেট এক্সপার্ট, মানে ডিজিটালি ভেরি এক্সপার্ট লোক এখানে। এরা সবাই মানে ইন্টারনেটের মানে মাস্টার বলতে পারবেন আপনি, মানে 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 মাস্টার অফ গ্রাফিক্স। এই লোকগুলা এখন এরা যে কোন বিষয় মানে অনলাইনে মিডিয়াতে যেভাবে উপস্থাপন করে, এরা তাদের সাথে আপনি মানে $1,00,000 দিয়ে মাসিক যদি মানুষ রাখেন, তা তাদের সাথে কুলে উঠতে পারবেন না। এটা তো সাথে সবচেয়ে বড় সুবিধা এই ককরোচ পার্টির, মানে এরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরা একজন আইটি স্পেশালিস্ট, এবং এই কারণে তারা যেভাবে উপস্থাপন করতে পারে অনলাইনে, তাদের সাথে আপনি কেউ পারবেন না। দিস ইজ দ্য বিগেস্ট পেইন ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট। সো টু বি অনেস্ট উইথ ইউ, আমি আপনাকে বলি, ইন্ডিয়ার অর্থনীতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। কেননা অনেক দেশ বুঝে গেছে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এটা নরেন্দ্র মোদীর অবদান।
এজন্য ইনভেস্টমেন্ট ওই জায়গাতে, এবং তাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই নজিরবিহীনভাবে ফলিং করতেছে এই মুহূর্তে, নজিরবিহীনভাবে, বিশ্বাস করেন। এবং এমন একটা অবস্থা, এখান থেকে উত্তর করতে পারবে না। তো এই যে বাংলাদেশ, আপনি দেখেন $18 বিলিয়ন তারা বাংলাদেশে রপ্তানি করে, বাংলাদেশ কালকে বন্ধ করে দেখ না, $18 বিলিয়ন 18 লক্ষ শ্রমিকের কাজ যাবে, 18 লক্ষ নয়, আরো বেশি, 50 লক্ষ মানুষের কাজ যাবে এই $18 বিলিয়ন সাথে যুক্ত আছে ভারতে। কোথায় যাবে এগুলা? আপনি বলেন, জব কত মানুষ হারাবে? এই জন্যই বলছি এটা নজিরবিহীন ঘটনা। আমাদের দেশে পণ্য বিক্রি করে, আমাদের বুকের উপর দিয়ে তারা বিজনেস করে, তাদের রাষ্ট্র চালায়, অথচ আমাদেরকে কিভাবে তারা ট্রিট করে। এই দেখেন এখন প্রমাণ ছাড়াই মানুষকে তারা এখন মানে আপনার পুশিং করে মানে করতে যাচ্ছে। ধন্যবাদ দিই বিজেপিকে, এই গাছটা বিজেপি পেয়েছে, অন্ততপক্ষে পুশিং ফিরিয়ে, এবং মানে একদম স্ট্যান্ড বাই তারা এখানে সব জায়গাতে। এটার জন্য ধন্যবাদ দিই সরকারকে, এটার জন্য। এবং সরকারের ভিতরে যদি দু একজন ভারতের পক্ষে থাকেন, আপনাদেরকে আমরা বলে থাকি বি কেয়ারফুল, বিকজ বাঁচতে পারবেন আমাদের কাছ থেকে। বাসা মানে কি? মানে আপনি ধরা খাবেনই, আমরা আপনাকে মানুষের সামনে মুখোশ খুলে দিব, চরমভাবে লাঞ্ছিত এবং বেজ্জতি করব, শেখ হাসিনাকে যেভাবে করা হয়েছিল। সুতরাং ভারত প্রীতি দেখাবেন না এখানে। প্রধানমন্ত্রী ভারত প্রীতি কোনোদিনই ভারতের বন্ধু হতে পারে না, মানে শহীদ জিয়ার ছেলে। ইট ইজ ইম্পসিবল। It's by gene, by the definition, he's anti-Indian. Even though মুখে কি বলুন না বললো উনি, we don't care. It's gene is a matter, right? তার মা বাবা দুইজনই চরম ভারত বিরোধী ছিলেন, ভারতীয় আগ্রাসন বিরোধী, নট ইন্ডিয়ান পিপল বিরোধী লাইক মি। ভারতীয় কান্ট্রিজ গভর্নমেন্টের আগ্রাসন যেটা, এটার বিরোধী ছিলেন, বিরোধী, আমিও বিরোধী। উনার বাবা যেভাবে ছিলেন, মা যেভাবে ছিলেন, তো উনি হতে পারবেন না, চাইলেও পারবেন না উনি। জিন ইজ এ ম্যাটার, রাইট? বাট ইয়েস, দালাল আছে অবশ্যই, তার আশেপাশে আছে। বি কেয়ারফুল। আমি কয়েকজন মানুষ আছে, এর কোনোদিন আমি বিশ্বাস করি না, কেননা এরা ধর্মবিরোধী, ধর্ম বিদ্বেষী মানুষ, তো যে কোনো কিছু করতে পারবে। যখনই ধর্ম বিদ্বেষী হয়ে যাবে কেউ, ধরে নেবেন ভারতের সাথে তার কানেকশন আছে, দ্যাট ইজ আ বটম লাইন। বাট যারা ভারতের সাথে কানেকশন করে, অথচ এরা আবার প্রচন্ড মানে ধর্মান্ধ, মানে আমি বিজেপির কথাই বলি, বা তারা, অথচ দেখেন এই জায়গাতে তারা ঠিকই মিল আছে। সো টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি আমাদেরকে লাঠি বানাতে হবে। হাতি বলেছিল না, প্রয়োজনে পানি ভাত খাবেন, বালু খাবেন, কিন্তু লাঠি বানাতে হবে ভাই, এর বিকল্প নাই। আপনার জনসাধারণকে বাঁচাতে চান, লাঠি ছাড়া। এরা কত বড় বিভৎস, এই যে অমিত শাহ দেখছেন, সে বলেছে, এবং এই যে হাদির হত্যাকাণ্ডে সরাসরি ভারত জড়িত, সরাসরি ভারত জড়িত। হাদির বিচার বাংলাদেশে হতেই হবে, হাদির বিচার হতেই হবে, তার বিকল্প নেই। জুলাইকে অস্বীকার করবেন কেউ, আমরা মার্ক করে রাখবো, আমরা আপনাকে ছাড়বো না, কারণ আমরা এই মাঠে আসি, এটা শেষ আমরা দেখবই। এদেশ স্বাধীন হতেই হবে, গরিব থাকুক, কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হতে হবে, দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং এটা আমরা কাজ করে যাবো। এবং আমি প্রবাসী যারা আছেন, অনুরোধ করবো আপনাদেরকে, আমি লাস্ট ভরসা দেশের প্রবাসীরা, নাম্বার 1 এই মুহূর্তে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি কোনোভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট গ্রেটলি, টু বি অনেস্ট উইথ ইউ গাইজ। আমি আছেন এখানে, আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে ভাই কিছু একটা করেন, প্রবাসীদেরকে নিয়ে আমি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব, জানিয়ে গেলাম আপনাদেরকে আজকে, এর আগেও করেছি, নতুন করে আবার। প্রবাসীরাই বাঁচাতে পারে বাংলাদেশকে। এখন টাকাটা যদি ঠিকমতো, টাকার যে মানে থ্রেটটা, এটা যদি আমরা রাখতে পারি, আমাদের রাজনীতিবিদরা ঠিক থাকবে ইনশাল্লাহ, যারা আছেন এই মুহূর্তে মাঠে। এবং যাওয়ার আগে আবারও বলি, বিএনপি, জামায়াত, এনসিপি একে অপরের মাংস খাবেন না, আবার আপনাদেরকে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায়। Don't forget that. Ladies and gentlemen, thank you so much for joining right now and have a blessed day. And by the way, বলে রাখি guys, please subscribe and notification দিয়ে রাখবেন। এবং কেননা we have to grow. খালি তো শুনে গেলাম, I understand, এটা আমি ওই অর্থে দেখি না কখনো, কিন্তু we have to do that so that we can continue our fight for our rights.